তো হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমরা আজকে শুরু করব ক্লাস 12-এর 3 নম্বর ইউনিট, অর্থাৎ তড়িৎ চুম্বকত্ব। এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিজম। তোমরা কিছুটা ক্লাস 10-এ পড়ে এসছো, এখানে আরেকটুখানি পড়বো। চলো, সেখানে তোমরা ওয়ার্ডস্টেডের পরীক্ষা, বায়োসাভার্টের প্রিন্সিপাল তোমরা সেখানে পড়োনি, কিন্তু তোমরা ফ্যারাডের সূত্র পড়েছিলে, লেঞ্জের সূত্র, এগুলো সব পড়েছিলে। ঠিক আছে, তো এইগুলো আমরা এখানে আরও ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তড়িৎ চুম্বকত্ব কী জিনিস? প্রথমত হচ্ছে চৌম্বক ক্ষেত্র কাকে বলে। প্রশ্ন দিয়েছে, দেখো, চৌম্বক ক্ষেত্র কাকে বলে। চৌম্বক বলেই তোমাদের মনে ধারণা আসবে যে মনে হয় একটা চুম্বকের কথা বলছি। চুম্বক তোমরা দেখেছো বিভিন্ন আকৃতির, যেমন তোমরা যদি একটা কোনো মাইক্রোফোন যদি থাকে, মাইক্রোফোন না, স্পিকার যদি কোথাও থাকে, স্পিকার বা বক্স কোথাও যদি থাকে, বক্সটা যদি খোলো তাহলে ভেতরে দেখবে একটা চুম্বক আছে। চুম্বককে কী দেখে চেনা যায়? চুম্বককে চেনার উপায় আছে, চুম্বকের সামনে যদি আমরা লোহার টুকরোকে নিয়ে যাই তাহলে লোহার টুকরোটাকে আকর্ষণ করে। এটা খুব একটা ভালো বৈশিষ্ট্য নয়। যেটা মেনলি চুম্বক কিনে জানা যায় সেটা হচ্ছে চুম্বককে যদি আমরা ঝুলিয়ে রাখি তাহলে সেটা উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়ায়। এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য যার সাহায্যে চুম্বককে চেনা যায়। তো কোনো জায়গায় যদি আমি একটা চুম্বকে রাখি, মনে করি এখানে একটা চুম্বকে রেখেছি, চুম্বকের দুটো মেরু আছে, এগুলো আমরা জানি, এটা নর্থ, এটা সাউথ। তো এই চুম্বকটা যদি রাখি তাহলে চুম্বকের চারিদিকে একটা ক্ষেত্র, একটা অঞ্চল সৃষ্টি হয়, যেখানে অন্য একটা চুম্বক বা যদি একটা চৌম্বক পদার্থকে নিয়ে আসি, অর্থাৎ লোহার, নিকেল, কোবালকে নিয়ে আসি, তাহলে তাদের দুজনের মধ্যে একটা বল কাজ করে। ঠিক আছে, তাহলে যে অঞ্চলটায় এই বলটা ফিল হয় কোনো একটা চুম্বকের জন্য, সেই অঞ্চলটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র মনে রাখবে। ঠিক আছে, তাহলে কোনো একটা জায়গা আছে, যে জায়গাটাতে আমি একটা চুম্বককে রাখলে সেই চুম্বকটা যদি কোনো বল অনুভব করে, বা কোনো চৌম্বক পদার্থকে রাখলে সেই চৌম্বক পদার্থটা যদি বল অনুভব করে, চৌম্বক পদার্থ থেকে সবথেকে ভালো বলা উচিত যে সেইখানে যদি আমি অন্য একটা চুম্বক নিয়ে আসি, তাহলে সেই চুম্বকটা যদি কোনো বল অনুভব করে, সেটা হয় আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক না কেন, তখন সেই অঞ্চলটাকে বলবো আমরা চৌম্বক ক্ষেত্র। ক্ষেত্র মানে অঞ্চল, মানে সেখানটায় একটা চুম্বকের প্রভাব আছে, সেটা আমরা বুঝতে পারবো। বুঝতে পারছো? চলো নেক্সট দেখি। এরপর আসছে যে ওয়ার্ডস্টেডের পরীক্ষা। দেখো, আমাদের কাছে এরকম ধারণা আছে যে চুম্বক ক্ষেত্র তৈরি করতে গেলে আমাদের একটা চুম্বকের দরকার, তাই না? কিন্তু তোমরা টেনে এটা পড়ে এসছো যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, মনে করো এখানে একটা তার আছে, সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে যদি এই তারটার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তারটা নিজে চুম্বক হয় না, এটা ভালো করে মনে রাখবে। তারটা নিজে চুম্বক হবে না, কিন্তু তারটা তার নিজের চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। তার মানে কি? তার মানে আমি এর আশেপাশে যদি একটা চুম্বক শলাকাকে নিয়ে আসি, তাহলে কিন্তু সেই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হবে। যদি লোহার টুকরো নিয়ে আসি তাহলে কোনো প্রভাব হবে না। ঠিক আছে, কারণ লোহার টুকরোকে তারটার উপর ফেললে তারটাকে দেখবো লোহার টুকরোটা আকর্ষণ করছে না, কিন্তু চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেটা বোঝা যায় যদি আমি চারপাশে একটা চুম্বক শলাকা নিয়ে আসি, তাহলে সেই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হয়। বুঝতে পারো? বিক্ষিপ্ত হচ্ছে মানেই তার উপরে একটা বল কাজ করছে, কোনো একটা চৌম্বক বল কাজ করছে। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র বা এটাকে বলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এগুলো নিয়ে পরে আরও ডিটেলসে বলবো। এখানে একটা বলে দিই যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে এখানে একটা একক মেরুশক্তি সম্পন্ন চুম্বককে রাখলে, এগুলো সব বলবো, ঠিক আছে? একক মেরুশক্তি কী জিনিস, একক মেরুশক্তি সম্পন্ন একটা চুম্বককে রাখলে যে বলটা, তার উপর যে বল কাজ করে, সেটাই হচ্ছে সেই বিদ্যুতিক চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। অনেক সময় চৌম্বক আবেশও বলা হয়। এগুলো সব ডিটেলসে পুরো আলোচনা করব। এবং এটাকে বি দিয়ে ডিনোট করা হয়, বড় হাতের বি দিয়ে ডিনোট করা হয়, যার একক হচ্ছে টেসলা। ঠিক আছে, যার একক হচ্ছে টেসলা, বা আরেকটা একক আছে ওয়েবার পার মিটার স্কোয়ার। এগুলো সব শিখবো, ওয়েবার পার মিটার স্কোয়ার কী জিনিস। এখন শুধু মনে রেখে দাও যে এই তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাদের চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং সেই চৌম্বক ক্ষেত্রের জন্য যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয় সেটাকে আমরা বি দিয়ে ডিনোট করি। বি এর একক হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। এগুলো বুঝতেই পারছো যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, অর্থাৎ তার ডিরেকশন আছে। তো সেই ডিরেকশনটা বার করবো কী করে? তার মানে এখানে যদি একটা উত্তর মেরু থাকে, সেই উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হবে, এটাও তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো, এখানে খুব ভালো বুঝতে পারবে। তো সেক্ষেত্রে ছিল যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তো এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে আমরা শিখবো না, আমরা শিখবো ডান হাতের মুষ্টি নিয়ম দিয়ে। ঠিক আছে, আমরা শিখবো ডান হাতের মুষ্টি নিয়মটা দিয়ে শিখবো। কিরকম এটাকে শিখিয়ে নিই, তারপরে ওগুলো আবার পড়বো। ডান হাতের মুষ্টি নিয়ম বলছে যে ডান হাতের এই বুড়ো আঙুলটা,
যদি তোমার কারেন্টের ডিরেকশনকে চিহ্নিত করে, যদি কারেন্ট যাচ্ছে সেই দিকে যদি চিহ্নিত করে, তাহলে এই মুঠোটা যেদিকে দেখাচ্ছে সেই দিকে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে, সেই দিকে চুম্বক ক্ষেত্রের দিক হবে। তাহলে এইটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। তাহলে এই পয়েন্টে যদি বার করতে হয় তাহলে মুঠোটা আমাকে এই পয়েন্টে রাখতে হবে, তাহলে চুম্বক ক্ষেত্র হবে এইদিকে। যদি বলে যে এইখানটা কীরকম হবে, তাহলে আমাকে মুঠোটা এইদিকে দেখাচ্ছে। দেখো অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্র যেটা হবে সেটা হচ্ছে বুড়ো মুঠো যদি এইদিকে রাখি, যদি ঘোরাই তাহলে একটা সার্কুলার হবে। অর্থাৎ এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রগুলো এরকম সার্কুলার হবে, এরকম সার্কুলার হবে। অর্থাৎ যদি এই পয়েন্টে চুম্বকটাকে রাখি, অর্থাৎ এই পয়েন্টে যদি চুম্বক ক্ষেত্র দেখি তাহলে সেটা এরকম বেরিয়ে আসবে। যদি এই পয়েন্টে দেখি চুম্বক ক্ষেত্র তাহলে এই দিকে হবে, যদি এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র দেখি তাহলে এরকম হবে। কারণ মুষ্টি নিয়মটা তাই বলছে, বুড়ো আঙুলটা কারেন্টের ডিরেকশন, তাহলে মুঠোটা যেদিকে থাকবে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ডিরেকশন হবে। অর্থাৎ একটা সার্কেল তৈরি করবে চুম্বক ক্ষেত্রটা। ওই জন্য একটা তারের জন্য চুম্বক ক্ষেত্রগুলো এরকম সার্কুলার হয়। যদি তোমরা এইটা মনে থাকে, এই মুষ্টি নিয়মটা যদি ঠিকঠাক ক্লিয়ার থাকে, তাহলে ওস্টেটের পরীক্ষা খুব সহজেই তোমরা ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, ওস্টেটের পরীক্ষাটা খুব সহজেই ব্যাখ্যা করতে। ওস্টেট অ্যাকচুয়ালি দেখেছিল কি, ওস্টেট এরকমই দেখেছিল যে কোনো তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তারের বিভিন্ন জায়গায় তিনি চুম্বক শলাকা রেখেছিল এবং পরীক্ষা করেছিল যে সেক্ষেত্রে চুম্বক শলাকার উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হয়েছে। ঠিক আছে, যেমন এইখানটা এই তারটার ক্ষেত্রে যদি ওপরে রাখি তাহলে উত্তর মেরুটা এইদিকে বিক্ষিপ্ত হবে, যদি নিচে রাখি উত্তর মেরুটা ভেতর দিকে বিক্ষিপ্ত হবে, কারণ ম্যাগনেটিক ফিল্ডও ভেতর দিকে দেখাচ্ছে। যদি এইখানটা রাখি তাহলে উত্তর মেরুটা নিচের দিকে বিক্ষিপ্ত হবে, আর যদি ওই সাইডে রাখি তাহলে উত্তর মেরুটা উল্টো দিকে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, তারের কারেন্টের ডিরেকশনটা যদি উল্টো করি তাহলে মুষ্টি নিয়মটা যদি তারটা যদি এদিকে যায়, এদিকে যদি কারেন্ট যায়, তাহলে মুষ্টিটা বুঝতেই পারছো, বুড়ো আঙুলটাকে আমাকে ওইদিকে ধরতে হবে। এবং মুষ্টির নিয়মটা বলছে যে আমাদের এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে হবে, কারেন্টের দিক পাল্টে গেলে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনও পাল্টে যাবে। ঠিক আছে, তাহলে ওস্টেট পরীক্ষাটা তোমরা ভালো করে দেখে নেবে। যদিও আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো এখানে যে কোথায় চুম্বক রাখলে, চুম্বক শলাকা কোথায় রাখলে সেই চুম্বক শলাকাটার বিক্ষেপ কোন দিকে হবে। ঠিক আছে, এবার বুঝতেই পারছি যে ম্যাগনেটিক ফিল্ড যদি কারেন্ট বেশি হয় ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে এবং উত্তর মেরুটা বেশি বল অনুভব করবে এবং বেশি বিক্ষিপ্ত হবে। এগুলো তো বলার কিছুই নেই, কারেন্ট যত বেশি হবে, কারেন্টের মান যত বেশি হবে তত ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে। যত চুম্বক শলাকাটাকে কাছে নিয়ে আসবো তত বেশি বিক্ষিপ্ত হবে, কারণ তত ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা তত বেশি হবে। এগুলো স্টেট পরীক্ষায় আছে। যেমন তারটাকে যদি এইভাবে রেখে যদি এইদিকে কারেন্ট পাঠায় তাহলে চুম্বক বড় রেখাগুলো, এগুলো অ্যাকচুয়ালি বড় রেখা বলে, কীরকম হবে সে তো মুষ্টি নিয়ম বলছে এরকম হবে, অর্থাৎ এরকমভাবে হবে, এরকমভাবে হবে। ঠিক আছে, অর্থাৎ সেই অনুযায়ী চুম্বক শলাকাকে রাখলে চুম্বক শলাকার উত্তর মেরুটার বিক্ষেপ ওই দিক বরাবর হবে, দক্ষিণ মেরু যদি বলে তাহলে তার উল্টো দিকে বিক্ষিপ্ত হবে। বোঝা গেছে? চলো আমরা নেক্সট পরের স্টেপে যাই। চুম্বক বলরেখার ধর্মগুলো কি? চুম্বক বলরেখা বুঝতেই পারছো যেরকম কিছু কাল্পনিক রেখা, এরকম কিছু কাল্পনিক রেখা যেগুলো এই বলরেখাগুলো বদ্ধ হচ্ছে, চুম্বক বলরেখা সবসময় এরকম বদ্ধ হবে, মনে রাখি। চুম্বক বলরেখা আর কি ধর্ম আছে? চুম্বক বলরেখা ধর্ম হচ্ছে এই চুম্বক বলরেখা সবসময় নর্থ পোল থেকে তৈরি হয়, দিয়ে সাউথ পোলে গিয়ে শেষ হয়। এবং নর্থ পোলে শুরু হবে, সাউথ পোলে গিয়ে শেষ হবে। ঠিক আছে, নর্থ পোলে গিয়ে শেষ হবে, সাউথ পোলে গিয়ে এরকম শেষ হবে। আর ভেতরে চুম্বক বলরেখাগুলো সাউথ থেকে নর্থে হয়, সেটা দেখাচ্ছি না। এগুলো সবসময় বদ্ধ হয়, অর্থাৎ যে বস্তু থেকে শুরু হয় সেই বস্তুতে এসে, অর্থাৎ যে চুম্বকের নর্থ মেরু থেকে শুরু হবে সেই চুম্বকের দক্ষিণ মেরুতে এসে অবশ্যই শেষ হতে হবে। ওই জন্য এগুলো বদ্ধ। তড়িতের ক্ষেত্রে কি ছিল? তড়িতের ক্ষেত্রে প্লাস কিউ যে আধানটা ছিল, যদি বলে যে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ বলরেখা কেমন হয়, সেটা এরকম হয় বাইরের দিকে অসীমে গিয়ে শেষ হবে, এটা বদ্ধ হয় না। কিন্তু চুম্বকের সঙ্গে তড়িতের একটা বেসিক পার্থক্য হচ্ছে যে চুম্বকের মধ্যে নর্থ পোল থাকলেই সাউথ পোল থাকবে, কখনো শুধু নর্থ পোল বা শুধু সাউথ পোল পাওয়া সম্ভব নয়, যেটা তড়িতের ক্ষেত্রে সোজা। তড়িতের ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে প্লাস কিউ আধান এবং মাইনাস কিউ আধান আলাদাভাবে পাওয়া সম্ভব, কিন্তু চুম্বকের ক্ষেত্রে কখনোই পাওয়া সম্ভব নয়। উত্তর মেরু থাকলেই দক্ষিণ মেরু থাকবে, ওই জন্য রেখাগুলো সবসময় বদ্ধ হয়। ঠিক আছে, তাহলে চুম্বক বলরেখা নর্থ পোল থেকে শুরু হবে এবং সাউথ পোলে গিয়ে শেষ হবে, উত্তর মেরু থেকে শুরু হয় দক্ষিণ মেরু দিকে শেষ হবে। একই রকম ওখানে প্লাস কিউ থেকে শুরু হয়, মাইনাস কিউতে গিয়ে শেষ হবে। মনে রাখবে এই রেখাগুলো কিন্তু কাল্পনিক, মানুষের সৃষ্ট। আগে তোমাদের প্র্যাকটিক্যালি এরকম বলরেখা আঁকতে দিত, ছোট চুম্বক শলাকা দিয়ে আঁকতে হতো, এখন কিন্তু প্র্যাকটিক্যালি এটা আর নেই। ঠিক আছে, কয়েকটা ধর্ম তোমরা মনে রাখবে, বিশেষ করে এই যে চুম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, চুম্বক বলরেখা কখনোই পরস্পরকে এরকম ছেদ করবে না, কারণ বলরেখার কোনো বিন্দুতে যে স্পর্শকটা টানা যায় সেইটাই হচ্ছে বি এর ডিরেকশন, চুম্বক ক্ষেত্র প্রবলের ডিরেকশন। তাহলে যেখানে ছেদ করছে সেখানে দুটো স্পর্শক টানা যাচ্ছে,
অর্থাৎ একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বলে দুটো দিক দেখাচ্ছে, যেটা বাস্তবে সম্ভব নয়। তাই দুটো চৌম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে। ঠিক আছে, বুঝে গেছে? এছাড়া এটা মনে রাখবে যে যেখানে চৌম্বক বলরেখাগুলো ঘনত্ব খুব বেশি হবে সেইখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অনেক বেশি হবে। যেখানে চৌম্বক বলরেখাগুলো অনেক ছাড়া ছাড়া হবে সেখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অনেক কম হবে। অর্থাৎ B1টা এই ক্ষেত্রে B2 থেকে অনেক বড়। ঠিক আছে, বলরেখা বেশি হলে ঘনত্ব যদি বেশি হয় তাহলে চৌম্বক ক্ষেত্রে প্রাবল্যের মানটা বেশি হবে, আর যদি ছাড়া ছাড়া হয় ঘনত্ব যদি কম হয় তাহলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান অনেক কম হবে। ঠিক আছে, বুঝে গেছে? তো চৌম্বক বলরেখা নিয়ে খুব একটা বিশেষ কিছু দেয় না। ডান হাতের মুষ্টি নিয়ম আমরা শিখলাম খুব ভালো করে। আমাদের ম্যাগনেটিক ফিল্ড পড়তে গেলেই কিন্তু এই ডান হাতের মুষ্টি নিয়মটা সব জায়গায় লাগবে। বুড়ো আঙুলটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, আর মুঠোটা যেদিকে থাকবে সেই দিকেই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। ঠিক আছে, আর একটা ক্রস প্রোডাক্টটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমাদের এই হাতের সাহায্যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে বুড়ো আঙুলটা হবে এ ক্রস বি। এটা এ, এটা বি, তাহলে এ ক্রস বি। এটা মনে রাখবে, এটা এখানে কাজে লাগবে। এবার যা গেল, এবার আমরা দেখবো যে তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা বার করবো কী করে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মানটা বার করবো কী করে। ঠিক আছে, আমি কিছু কিছু জায়গায় শুধু চৌম্বক ক্ষেত্র বলবো। চৌম্বক ক্ষেত্র বলতে বিটাকেই বোঝাই। চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য একই জিনিস। আমরা সব জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান কত জানতে চাইবো, তার মানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান। ঠিক আছে, এবার যদি আমাকে বলে যে মনে করো এরকম একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এই তারটা থেকে যদি বলে যে এইখানে আট ডিস্টেন্সে এই পি পয়েন্টে এইখানে চৌম্বক ক্ষেত্র কত হবে যদি জানতে চাই, তাহলে আমরা কী করে বার করবো? তো সেইটার জন্য একটা সূত্র আছে, সেটাকে বলে বায়ো-সাভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। দুটো বিজ্ঞানী আলাদা আলাদা করে এই সূত্রটা দিয়েছিল, বায়ো-সাভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। কি জানতে চাইছি? যে এই তারটার জন্য পি পয়েন্টের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তার জন্য একটা সূত্র দিয়েছিলেন, সেইটাই বায়ো-সাভার্টের সূত্র নামে পরিচিত। ঠিক আছে, তো বায়ো-সাভার্ট বললেন যে এই তারের যদি একটা খুব ক্ষুদ্র অংশ নিই, যদি খুব ক্ষুদ্র একটা অংশ, খুব ক্ষুদ্র দৈর্ঘ্য যদি নিই, এবং সেই ক্ষুদ্র দৈর্ঘ্যটাকে যদি আমি ডিএল বলি, ডিএলই বললাম, ক্ষুদ্র দৈর্ঘ্য যদি ডিএল বললাম, তাহলে এইখান থেকে এইটুকুনি, এইটাকে বলা হয় কারেন্ট এলিমেন্ট। বলছে যে এইটুকুনি তারের জন্য পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র হবে সেটাকে যদি আমি ডিবি বলি, তাহলে এই ডিবির মানটা কারেন্টের সঙ্গে সমানুপাতিক। এই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার সঙ্গে সমানুপাতিক হতেই হবে। কারেন্ট যত বেশি পাঠাবো চৌম্বক ক্ষেত্র তত বেশি হবে। 2 নম্বর হচ্ছে এই ডিবিটা এই দৈর্ঘ্যটার সঙ্গে সমানুপাতিক। এটা ছোট দৈর্ঘ্য, যদি বড় দৈর্ঘ্য হয় ডিবি বেশি হবে। 3 নম্বর, এই যে অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই ডিবির মান সাইন থিটার সঙ্গে সমানুপাতিক। এটা দেখা গেছে এক্সপেরিমেন্টালি। আর 4 নম্বর হচ্ছে এই যে এই ডিবির মান 1/r² সঙ্গে ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ডও তত কমবে। দেখো r² সঙ্গে r² হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, এটা বুঝতে পারবে পরে, এখন তোমাদের নেই। দেখবে বেশিরভাগ বলই কিন্তু r² সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। মহাকর্ষ বল, তড়িৎ আকর্ষণ বল। ঠিক আছে, এইটা হয় তার কারণ আছে, এটা তোমরা পরের দিকে পড়বে কেন r² সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, বুঝতে পারলে? তাহলে এইটুকুনি তারের জন্য এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা আইডিএল এর সঙ্গে সমানুপাতিক, আই এবং ডিএল সাইন থিটার সঙ্গে সমানুপাতিক, আর r² এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এই চারটাকে যদি এক জায়গায় করি তাহলে ডিবি সমানুপাতিক হবে আইডিএল সাইন থিটা বাই r²। এইবার সমানুপাতিকে যদি সমান চিহ্ন দিয়ে লিখি তাহলে হবে μ0/4 একটা ধ্রুবক আছে। ঠিক আছে, μ0/4 একটা ধ্রুবক আছে, বাদ বাকিটা যা থাকলো আইডিএল সাইন থিটা বাই r²। এই যে μ0টা লিখেছি এটা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এটাকে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, যেমন তড়িতের ক্ষেত্রে আমরা পড়েছিলাম তড়িৎ ভেদ্যতা, এক্ষেত্রে এই μ0টা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, আমাদের অনেক জায়গায় μ0 মান লাগবে। এই যে μ0 যেটা লিখেছি তার মান হচ্ছে 4π × 10⁻⁻7 হেনরি মিটার ইনভার্স। অ্যাম্পিয়ারের এককে আমরা পরে দেখাবো অ্যাম্পিয়ারের এককে কী হয়। এই এককগুলো আমরা যদি যেতে করে ডেরাইভ করি নাই, কী করে আসছে তোমাদের একটু সন্দেহ হতে পারে,
যাই হোক এখন মনে রাখো মিউ জিরো হচ্ছে 4.10⁻⁷ হেনরি মিটার ইনভার্স। ঠিক আছে, এই যে সূত্রটা পেলাম এই সূত্রকে বলা হয় বায়ো-সাভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্র, ডিভি সমান মিউ জিরো বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই চারটে সূত্র তোমরা ভালো করে লিখবে, সেখান থেকে আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি। দেখো সূত্রটাকে ভালো করে দেখি, দেখো সূত্রটা কি বলছে দেখি। প্রথমত কারেন্ট শূন্য হলে বি তৈরি হবে না, এটা আমরা বুঝতেই পারছি। সাইন থিটাটার মধ্যে একটা জিনিস আছে, দেখো থিটা সমান যদি 0 ডিগ্রি হয় তাহলে ডিভিটা 0 হবে, এটা খুব ভাইটাল পয়েন্ট। আবার থিটা যদি 180 ডিগ্রি হয় তাহলে ওটা ডিভিটা 0 হবে। এই দুটো মানে কি? এই দুটো মানে হচ্ছে যে কোনো এইদিকে যদি কারেন্ট যায় তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে, এই পয়েন্টেও ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। তার কারণ যদি আমরা এই ডিস্টেন্সটাকে আর বলি তাহলে আর এর সঙ্গে এলটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, যার জন্য ডিভি 0 হবে। আবার এটার ক্ষেত্রে আর এর সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তার জন্য বিটা 0 হবে। বিটা ডিভি যাই বলি না কেন, অর্থাৎ তার যেদিকে আছে সেই বরাবর যদি কোনো পয়েন্ট নিই সেই পয়েন্টে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, সেটা শূন্য হবে। ঠিক আছে, এখানেও শূন্য এখানেও শূন্য, এই পয়েন্টটা ভালো করে খেয়াল করবে বায়ো-সাভার্টের সূত্রের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আশা করি বায়ো-সাভার্টের সূত্র বুঝতে পেরেছো। কিছুই না, একটু মনে রাখবে যে ডিভি সমান মিউ জিরো বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। কিন্তু এই যে ডিভি যেটা লিখছি এটা তো ভেক্টর কোয়ান্টিটি, এটা তো ভেক্টর কোয়ান্টিটি। তো সেই ভেক্টর কোয়ান্টিটিটা ভেক্টর দিয়ে কি করে লিখবো? যদি বলে যে এইখানে বি কোন দিকে হবে, এই পি পয়েন্টে বি কোন দিকে হবে, তাহলে আমরা মুষ্টি নিয়মের সাহায্য নেব। মুষ্টি নিয়মের সাহায্য নিলে আমাকে বলছে যে মুঠোটা দেখো ভেতরের দিকে দেখাচ্ছে, তাই না? মুঠোটা আমাদের ভেতরের দিকে দেখাচ্ছে, কারেন্টের ডিরেকশনে যদি বুড়া মূল্য রাখি তাহলে মুঠোটা ভেতরের দিকে দেখাচ্ছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভেতরের দিকে। ভেতরের দিকে বোঝানোর জন্য আমরা ক্রস চিহ্ন ব্যবহার করবো, এটা মানে হচ্ছে ভেতর দিকে। আর বাড়ির দিকে বোঝানোর জন্য আমরা ডট চিহ্ন ব্যবহার করবো। এই ক্রস চিহ্ন মানে হচ্ছে তীরের পিছন দিকটা দেখতে পাচ্ছি, একটা তীর হয়তো ভেতর দিকে ঢুকছে, তার মানে এই দিক থেকে আমরা কি তার পিছন দিকটা দেখতে পাবো। আর ডট মানে হচ্ছে তীরের সামনের দিকটা দেখছে, অর্থাৎ তীরটা সামনে দিকে বেরিয়ে আসছে। তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে? ক্রস, ভেতর দিকে। সেইটাই বলছে আমাদের মুষ্টি। ঠিক আছে, চলো এবার আমরা এই বি এর ভেক্টর রূপটা দেখি। এই ভেক্টর রূপটা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো বি এর ভেক্টর আর টিভির ভেক্টর রূপ হচ্ছে মিউ জিরো বাই 4 পাই আইডিয়াল ক্রস আর বাই আর কি করে হচ্ছে আমি বলছি। প্রথমে আইডিয়াল ক্রস আর করলে সেটা নিশ্চয়ই ডিভি ডিরেকশন হবে, তাই বলছি আমাদের ইকুয়েশন আইডিয়াল ক্রস আর করলে সেটা ডিভি ডিরেকশন হবে। দেখি সেটা মিলছে নাকি। ক্রস প্রোডাক্ট কী করে করবো? ডিএল থেকে আর এর দিকে হাতটা যেন ঘুরবে, ডিএল থেকে আর এর দিকে যদি হাতটাকে ঘোরায় বুড়ো আঙুলটা ভেতর দিকে দেখাচ্ছে, তাহলে বুড়ো আঙুলটাই বি এর ডিরেকশন, এ ক্রস বি এর ডিরেকশন। তাহলে আইডিয়াল ক্রস আর এর ডিরেকশন কোন দিকে হচ্ছে? সেটা ভেতর দিকে, যেটা বি এর ডিরেকশনকে সমর্থন করছে। অর্থাৎ ডিবি এর ভেক্টর ফর্ম হচ্ছে এটা। এবার প্রশ্ন দেখতে পারে এখানে আর কি হলো কেন? যখন আমি এখানে ক্রস প্রোডাক্টটাকে ভাঙবো তখন কি হবে? আইডিয়াল আর সাইন থিটা, সেই আরটা আর একটা কেটে যাবে, দিয়ে এখানে আর স্কয়ার চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বায়ো-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। বুঝে গেল? এইটা স্কেলার রূপ আর এটা হচ্ছে ভেক্টর রূপ। ডিরেকশন ঠিক করে আইডিয়াল ক্রস আর করা হয়েছে। কখনো আর ক্রস আইডিয়াল হবে না, কারণ যদি আমি আর ক্রস আইডিয়াল করতাম তাহলে আর থেকে আইডিয়ালের দিকে হাতটাকে ঘোরাতে হতো, সেক্ষেত্রে বুড়ো আঙুলটা বাইরের দিকে দেখাচ্ছে, যেটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নয়। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে ভেতর দিকে। ঠিক আছে, চলো দেখি বায়ো-সাভার্টের সূত্রের একটা অ্যাপ্লিকেশন করি। তাহলে বায়ো-সাভার্টের সূত্র দিলেই তোমাকে বায়ো-সাভার্ট সূত্রের একটা অ্যাপ্লিকেশন দেবেই, প্রয়োগ দেবেই। আমাদের প্রথম প্রয়োগ যেটা দিয়েছে সেটা হচ্ছে বায়ো-সাভার্টের সূত্রের সাহায্যে একটি রিজিউ আহিত পরিবাহী নিকটে চুম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। কি বলেছে? মনে করো এখানে একটা তার আছে, সেই তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, সেই তারটা থেকে আর দূরত্বে এইখানে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, চলো আমরা করি। একটা রিজু পরিবাহী তার আছে সোজা, এই দৈর্ঘ্যটা আমাকে কিছু বলে নাই, দৈর্ঘ্যটা জেনারেল দৈর্ঘ্য, পরে আমি দৈর্ঘ্য নিয়ে আলোচনা করছি। এই তারটার জন্য পি পয়েন্টে কত চৌম্বক ক্ষেত্র হবে সেটা বার করতে বলেছে। তো আমি কি করলাম, এখানে একটা ছোট বড় এলিমেন্ট দিলাম। ঠিক আছে, সেই এলিমেন্টটা হচ্ছে ডিএল।
ডিএলটা অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, ওই জন্য আমি এরও দিচ্ছি। তাহলে আমি জানতে চাইছি যে এইটুকুনি তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। তাহলে আমরা এখান থেকে যুক্ত করলাম, ঠিক আছে। আমি এই দৈর্ঘ্যটাকে এল বললাম, এইখান থেকে এটা এল বললাম, আর এইটাকে এক্স বললাম, ঠিক আছে। এই পয়েন্টটাকে ও বললাম। তাহলে ও থেকে এল দূরত্বে আমরা একটা ছোট্ট কারেন্ট এলিমেন্ট নিয়েছি, একটা ছোট্ট পাড়া দৈর্ঘ্য নিয়েছি ডিএল। আমি জানতে চাই যে এই ডিএল দৈর্ঘ্যের জন্য পি পয়েন্টের চৌম্বক ক্ষেত্র কত হবে। সেটা যদি আমি ডিবি বলি, বায়োসাভার্টের সূত্র অনুসারে সেটা হবে μ0/4π। যদি এই অ্যাঙ্গেলটাকে আলফা বলি আর এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে হবে μ0/4π IDL sin alpha by x cube x স্কোয়ার কিউ না স্কোয়ার, তাই তো আমাদের সূত্রটা তাই বলছে। আইডিয়াল সাইন আলফা, μ0/4π তো আছেই, আইডিয়াল সাইন আলফা, কারণ এই কোণটা হচ্ছে আলফা ধরেছি, তাহলে আইডিয়াল সাইন আলফা বাই এক্স স্কোয়ার। এখন আমি ছবিটা যদি দেখি, তাহলে দেখো এল বাই আর সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এল সমান কি লিখতে পারি, আর ট্যান থিটা। তাহলে ডিএল কত হবে, আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই না। ডেরিভেটিভ করলে এল এর ডেরিভেটিভ ডিএল, আর ট্যান আরটা তো কনস্ট্যান্ট, আরটা বেরিয়ে এলো, ডিস্টেন্স কনস্ট্যান্ট, এই লম্ব দূরত্ব তো এটা তো ভেরিয়েবল নয়, আমাদের এক্সট্রা ভেরিয়েবল হতে পারে যখন তারটার উপর ইন্টিগ্রেশন করবো। তাহলে আর ট্যান থিটা ইন্টিগ্রেশন করলে হচ্ছে সেক স্কোয়ার থিটা, কারণ এইটা এক্সটা যদি ভেরিয়েবল হয় তাহলে থিটাটাও ভেরিয়েবল হবে ডি থিটা। আলফা সমান কত, থিটা প্লাস 90, আলফা সমান থিটা প্লাস 90। তাহলে সাইন আলফা সমান কত লিখতে পারি, সাইন থিটা প্লাস 90, তার মানে কস থিটা, তাই না। বহিস্থ কোণটা অন্তস্থ কোণ দুটোর যোগফলের সঙ্গে সমান, থিটা প্লাস 90, এটা তো লম্ব দূরত্ব, ঠিক আছে। এক্স বাই আর মানে কস থিটা, হ্যাঁ সেক থিটা, তাহলে এক্স সমান কত হবে, আর সেক থিটা। এক্স বাই আর মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক থিটা। এই যে তিনটেকে পেলাম, এই তিনটেকে আমরা এখানে বসাবো, তাহলে ডিবি সমান কত পাবো, μ0/4π আই ডিএল এর জায়গায় বসালাম আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, সাইন আলফার জায়গায় বসালাম কস থিটা ডিভাইড বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা কেটে গেল, একটা আর কেটে গেল, তার ডিভি সমান কত পেলাম, μ0/4π, দেখো μ0I/4π আর লিখায়, μ0I/4π আর cos থিটা ডি থিটা, cos থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে ডিবির মান ওই এইটুকুনি তারের জন্য। এবার আমাকে যদি বলি গোটা তারটার জন্য কত হবে, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ধরলাম এই নিচের অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে আমাদের θ1, কিন্তু যেহেতু এটা নিচে আছে তাই জন্য এটাকে বলতে হবে -θ1, আর এই ওপরের অংশটা এই অ্যাঙ্গেলটাকে বললাম θ2। তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে কত থেকে, -θ1 থেকে +θ2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে গোটা তারটার জন্য, তাহলে গোটা তারটার জন্য বি কত হবে, μ0I/4πr, বাইরে থাকলো ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা, -θ1 থেকে θ2 পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। এটা মানে কত, μ0I/4πr cos থিটার ইন্টিগ্রেশন করলে হবে সাইন থিটা, ইন্টিগ্রেশন হবে -θ1 থেকে +θ2, ঠিক আছে। cos থিটা ইন্টিগ্রেশন করলে সাইন থিটা হবে -θ1 থেকে θ2, μ0I/4πr আপার লিমিট বসাবো সাইন θ2 মাইনাস লোয়ার লিমিট বসাবো সাইন -θ1, সাইন -θ1 হচ্ছে সাইন θ1, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে μ0I/4πr সাইন θ1টা আগে লিখলাম প্লাস সাইন θ2, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের সমীকরণ এই তারটার জন্য। এবার আমাদের দুটো
স্পেশাল কেস দেয়, স্পেশাল কেস, ঠিক আছে, স্পেশাল কেস দেয়। কি কি? এক নম্বর যদি অসীম তার হয়, যদি অসীম তার হয়, অসীম তার, এই তারটা যদি অসীম হয় তাহলে দেখো থিটা টুটা আস্তে আস্তে বাড়তে লেগেছে, বাড়তে বাড়তে যদি অসীম হয়ে যায় তাহলে থিটা টুটা π/2 হয়ে যাবে, ঠিক একেবারে থিটা ওয়ানটাও π/2 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু ইকুয়াল টু π/2। যদি তারটা আস্তে আস্তে উপর দিকে ওঠে তাহলে এই থিটা ওয়ানটা বাড়তে 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 π/2 হয়ে যাবে, থিটা টুটা হবে, থিটা ওয়ানটাও হবে। তো সেক্ষেত্রে বি এর মানটা কত হবে? μ0I/4πr sin π/2 প্লাস sin π/2, তাহলে 2 sin π/2 হয়ে গেল। sin π/2 এর মান হচ্ছে 1, তাহলে কত হবে? μ0/4π 2I/r। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন অসীম তার, ঠিক আছে। যদি অর্ধ অসীম হয়, যদি অর্ধ অসীম তার হয়, যদি অর্ধ অসীম তার হয় তাহলে সেক্ষেত্রে মনে করলাম থিটা টুটা হচ্ছে π/2 আর থিটা ওয়ানটা 0 হবে। মনে করলাম তারটা হচ্ছে এরকম, মানে এই দিক থেকে শুরু করেছে, আমি এইখানটা জানতে চাইছি, এই দিকটা অসীম আছে, তাহলে থিটা টুটা π/2 হয়ে গেল, থিটা ওয়ানটা 0 হয়ে গেল, নিচের দিকে তো নাই। সেক্ষেত্রে বি এর মান কত হবে? μ0I/4πr, ঠিক আছে। এই দুটোকেই মনে রাখবে, মুখস্থ রাখবে একবারে। এটা হচ্ছে অসীম তারের জন্য 2I/r, এটা হচ্ছে I/r, ঠিক আছে। আর ইন জেনারেল কেসে এই আমাদের এই সূত্রটা হবে, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো দেখি এবার অঙ্ক করি কয়েকটা। দেখো সূত্র মনে থাকলে, কনসেপ্ট বুঝে থাকলে অঙ্ক তেমন কোনো ব্যাপারই নেই। দেখো প্রথম কি দিয়েছে, একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে। দীর্ঘ ঋজু পরিবাহী তার মানে অসীম তার, তারটি থেকে 10 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত? ঠিক আছে, নিজেরাই করতে পারো, তেমন কিছু নেই। কি বলেছে? আইটা বলেছে 5 অ্যাম্পিয়ার, আরটা বলেছে 10 সেন্টিমিটার, নাকি 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার। বি কত হবে? μ0/4π যদি অসীম তার হয় তাহলে 2I/r। μ0/4π মান হচ্ছে 10⁻⁻⁷। 2I মানে হচ্ছে 2 × 5 × 0.1। এখানে 10 আসছে আর এটা উপরে গিয়ে 10 উঠে গিয়ে 10 আসছে, তাহলে 10⁻⁵ টেসলা বা Wb/m², যা খুশি তা লিখতে পারি, ঠিক আছে, বোঝা গেছে। তো নেক্সট করি। দেখো দুটো তার দিয়েছে, দুটো তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা দিয়েও 5 অ্যাম্পিয়ার কারেন্ট। আমাদের 3টে পয়েন্ট দিয়েছে, ঠিক আছে, পি কিউ আর, এটা পি, এটা কিউ, আর এখানে আর। সব দৈর্ঘ্যটা হচ্ছে 0.1 মিটার করে, এটা 0.1 মিটার, এটা 0.1 মিটার, এটা 0.1 মিটার। ছবি না বুঝতে পারলে আমি যেটা আঁকছি সেটা দেখবে, ঠিক আছে। অনেক সময় যেটা ছবি আসছে সেটা তোমরা বুঝতে পারছো না। 0.1 মিটার। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, আর পয়েন্টে আর কিউ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে জানতে চাইছি। এটা প্রথম তার, এটা দ্বিতীয় তার। প্রথম মনে করো পি পয়েন্টের জন্য করি, পি পয়েন্টের, পি বিন্দুর জন্য, পি বিন্দুর জন্য, পি বিন্দুর জন্য, ঠিক আছে। প্রথম তারটা কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে সেটা যদি V1 বলি, সেটা হবে μ0/4π × 2I/r, কত হবে 10⁻⁷ × 2 × 5/0.1, তাই তো? তার মানে হবে 10⁻⁵ Wb/m²। প্রথম তারটা এখানে এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ঠিক আছে। কোন দিকে তৈরি করবে? বাইরের দিকে বলছে, তাহলে B1 কোন দিকে হবে? বাইরের দিকে ডট। এবারে 2 নম্বর তারটা কত তৈরি করবে দেখি, B2 কত হবে?
মিউ জিরো বাই 4 পাই 2i বাই r 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 2 ইন্টু 5 বাই আরটা কত, এইখান থেকে কত ডিস্টেন্স আছে 0.1 0.2 0.3, তাহলে 0.3 ডিস্টেন্স আছে, দশমিকটা তুললাম 10, তাহলে কত হলো 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত টেসলা ওই ব্যাপার মিটার স্কয়ার। এবং এটা কোন দিকে, বিটুটা কোন দিকে হবে, ওই পয়েন্টে বাইরের দিকেই হবে, এই পয়েন্টে। তাহলে এখানে টোটাল বি কত হবে, দুটো যোগ হয়ে যাবে, এইটার এইটা যোগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মানে হচ্ছে 4/3, তাহলে 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা ওই ব্যাপার মিটার স্কয়ার। এটা হবে পি পয়েন্টে, ঠিক আছে। ঠিক আছে, যদি আমরা কিউ পয়েন্টে বার করি, তাহলে কিউ পয়েন্টে বি ওয়ানটা কত হবে, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.3, তাহলে বি ওয়ানটা হবে এইটা 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, কিন্তু এটা ভেতর দিকে হবে, বি ওয়ানটা ক্রস হবে। বি টুটা কত হবে, বি টুটা বি ওয়ান যেটা 0.1 মিটার ডিস্টেন্সে আর 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা, এবং এটাও ভেতর দিকেও হবে, এটাও ভেতর দিকেই হবে, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, সেম হবে, এইটাই হবে, কিন্তু ভেতর দিকে। এটা বাইরের দিকে হচ্ছিল, এটা ভেতর দিকে, কারণ এখানে আমাদের ভেতর দিকে বলছে। এবার এইখানটা দেখবো কি হবে, একটু চিন্তা করলেই পারবে, ক্যালকুলেশনের দরকার নেই। এই তারটা কি করবে, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে তৈরি করবে, তাহলে বি ওয়ানটা কোন দিকে হবে, ভেতরের দিকে, ক্রস হবে, ক্রস মানে ভেতর দিকে, তাহলে এই পয়েন্টে বি ওয়ানটা ভেতর দিকে হবে, এই পয়েন্টটাকে। কোন সব পয়েন্টে হবে না কিন্তু, কারণ আর এর উপর ডিপেন্ড করে। আর বি টুটা কোন দিকে হবে, বি টুটা বাইরের দিকে হবে, ডট হবে। দুজনের মান কি সমান হবে, অবশ্যই সমান হবে, কারেন্ট এক, ডিস্টেন্সটা সেম, অর্থাৎ বি ওয়ান আর বি টু সমান, তাহলে আর পয়েন্টে বি এর মান কত হবে, আর পয়েন্টে বি এর মান 0 হয়ে যাবে, বুঝে গেল। তাহলে এইভাবে প্রত্যেক পয়েন্টে তোমরা ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি। দেখো কি দিয়েছে, দেখ বলেছে এরকম স্কোয়ার আছে, ছবিটা এখানে দেখে নাও, ঠিক আছে। স্কোয়ারের মধ্যে এদিকে কারেন্ট যাচ্ছে, আমাদের জিজ্ঞেস করেছে যে কেন্দ্রে, বর্গটার কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কত, এই বর্গটার কেন্দ্রে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত, ঠিক আছে। এই একটা এটা নাম দিয়ে চলো, এ বি সি ডি। আমার এই লম্ব দূরত্বটা কত হবে, 4L দৈর্ঘ্য বলেছে, সুষম তার, 4L দৈর্ঘ্যে সুষম তারকে এরকম বর্গাকার শেপ দিয়েছি বলেছে, তাহলে এক একটা দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এইখানকার এখানে দূরত্ব হবে L/2, এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি, নিচের অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে, তাহলে এই ক্ষেত্রে আরটা হচ্ছে শুধু এডি তারের জন্য বার করছি, আরটা হচ্ছে L/2, θ1 = θ2 = 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এডি তারের জন্য, এডি এর জন্য বি এর যে মানটা হবে সেটা হচ্ছে μ0I/4πr sin θ1 প্লাস sin θ2, এটা জেনারেল ফর্মুলা। যদি ছোট দৈর্ঘ্যের তার দেয় তাহলে μ0I/4π, আরটা হচ্ছে L/2, তাহলে L × 2 উপরে চলে গেল, sin θ1 হচ্ছে 2 sin 45 ডিগ্রি হয়ে যাবে, sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2, 2 to 4, তাহলে μ0I এই 2 মিলে 4টা কেটে গেল, তাহলে পাই L sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তাহলে μ0I/√2 পাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, বোঝা গেল? না, এটা অ্যান্সার নয়, সরি, এটাতে গেলে একটা তারের জন্য, এটাতে গেলে একটা তারের জন্য, আমাকে বার করতে বলেছে 4টে তারের জন্য। তাহলে পি টোটাল কত হবে? 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4/√2, তাহলে 4 μ0 I বাই √2 পাই আর। তাহলে এটা যদি কাটি তাহলে এটা হবে 2√2 μ0 I বাই পাই আর। কারেন্টের ডিরেকশনটা যেহেতু নিচের দিকে, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা দেখো বাইরের দিকে হবে, এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা এরকম বাইরের দিকে, ডট বিটা। 4টে তার একই দিকে সমান মানের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং সেটা বাইরের দিকে, যেটা আমাদের যে কোনো তারের ক্ষেত্রেই সেম বলছে, বাইরের দিকে বলছে। এইটাই হচ্ছে টোটাল তার, টোটাল ম্যাগনেটিক ফিল্ড 4টে তারের জন্য। চলো এই অঙ্কটা দেখি। এখানে কি বলেছে? এখানে বলেছে এই তার দিয়ে ঢুকছে, দিয়ে কারেন্টটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাকে জানতে চেয়েছে যে এ পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত, এই দূরত্বটা আর এই দূরত্বটা আর আমি দিয়ে দিলাম, আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলেছে 45 ডিগ্রি। এটা আরও আছে, ঠিক আছে। চলো, এখানে দুটো তার, এই তারটার জন্য বার করতে হবে, এই তারটার জন্য বার করতে হবে, দুটো তারের জন্যই বার করতে হবে। এটা আমাদের 1 নম্বর তার, এটা 2 নম্বর তার। তাহলে 1 নম্বর তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? প্রথমত μ0 I বাই 4πr সাইন θ2টা হচ্ছে 45 ডিগ্রি আর θ1টা 90 ডিগ্রি, তাহলে সাইন π/2 প্লাস সাইন 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে μ0 I বাই 4πr ইন্টু 1 প্লাস সাইন π/2 হচ্ছে 1 বাই 1/√2। কোন দিকে হবে? ভেতরের দিকে, ক্রস হবে, তাই তো? তাই তো বলছি ক্রস হবে। এটার ক্ষেত্রেও সেম হবে, ভেতরেই হবে এই তারটার ক্ষেত্রে। এবং b2 মানটাও দেখো μ0 I বাই 4πr 1 প্লাস 1/√2 হবে, কারণ একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল হচ্ছে π/2, এবং দুটোই হচ্ছে ক্রস, দুটোই আমাদের ভেতর দিকে দেখাচ্ছে, ঠিক আছে, তাই না? ভেতর দিকেই দেখাচ্ছে, দুটোই ক্রস। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে? ওখানে দুটো যোগ হয়ে যাবে, তাহলে μ0 I বাই 4πr, এইটাকে 2 দিয়ে গুণ করে দিই, 2 প্লাস √2, এবং সেটা কোন দিকে হবে? ভেতর দিকে হবে, ঠিক আছে। তো নেক্সট দিকে দেখো, এই কনফিগারেশনগুলো ভালোভাবে চিনবে তাহলেই হবে। বলে যে এরকম করে তার কারেন্ট আসছে, এইদিকে বেরিয়ে যাচ্ছে, আবার এরকম করে কারেন্ট আসছে, এইদিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক মাঝখানে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত জানতে চাইছে। এইটা হচ্ছে আমাদের এই পয়েন্ট, এই দূরত্বটা আর এই দূরত্বটা আর, এখানে আই কারেন্ট যাচ্ছে, এখানে আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। দেখো 1 নম্বর তারটা হচ্ছে অর্ধ অসীম তার, তাহলে b1 কত হবে? μ0 I বাই 4πr। কোন দিকে হবে? কোন দিকে বলছে? আমাদের ভেতর দিকে বলছে, ক্রস। 2 নম্বর তারের জন্য কি হবে? 0 হবে, কারণ তার বরাবর কোনো ম্যাগনেটিক ফিল্ড হয় না, বায়োসাভার্টের ফর্মুলা তাই বলছে, সাইন থিটাটা 0। b3 কি বলছে? আবার সেই তার বরাবর হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। b4 কত হবে? অর্ধসীম তার, μ0 I বাই 4πr। কোন দিকে হবে? বাইরের দিকে হচ্ছে, ডট। টোটাল ম্যাগনেটিক কত হবে? 0 হয়ে যাবে, ঠিক আছে। টোটাল ম্যাগনেটিক ফিল্ড 0 হয়ে যাবে, কারণ এটা যেদিকে দেখাচ্ছে এটা তার উল্টো দিকে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড 0 হবে অবশ্যই। যদি এরকম হতো যে এইটার ক্ষেত্রে উল্টো দিকে কারেন্ট হতো, এই দিকে কারেন্ট হয়ে এইদিকে বেরিয়ে যেত, তাহলে সেক্ষেত্রে তোমার এই ক্ষেত্রেও ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে হতো, b4টাও ভেতর দিকে হতো,
সেক্ষেত্রে দুটো যোগ হয়ে যেত, μ0/4 পাই 2i/r হয়ে যেত, কিন্তু যেহেতু আমাকে কারেন্টের ডিরেকশনটা এইদিকে দিয়েছে তাই 0 হয়ে যাচ্ছে, সেম মানে ডিস্টেন্সটা যেহেতু সেম রয়েছে। তো নেক্সট দেখি, আচ্ছা চলো নেক্সট, তাহলে আমরা বায়োসাভার্টের ফর্মুলা দিয়ে তোমার একটা রিজু পরিবাহী, রিজু যদি তার হয় তাহলে তার জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে বার করতে পারলাম। এবার আমরা বার করব যে এরকম যদি একটা বৃত্তাকার কয়েল থাকে, সার্কেল যদি থাকে, এবং সেটা যদি আই কারেন্ট যায় তার মধ্যে দিয়ে, তাহলে তার কেন্দ্রে কত ম্যাগনেটিক ফিল্ড হবে জানতে চাইছে। ডিরেকশন কোন দিকে বুঝতেই পারছি, এর ক্ষেত্রে বাইরের দিকে, মানে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ডট হবে, বাইরে মানে ডট, কিন্তু তার মানটা কত হবে জানতে চাইছে। তার জন্য আমি একটা ছোট বড় এখানে এলিমেন্ট নিলাম, ছোট্ট বড় একটা কারেন্ট এলিমেন্ট এখানে নিলাম। মনে করলাম বৃত্তপথের ব্যাসার্ধটা আর, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ এটা স্পর্শক সবসময় ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে শুধু এইটুকুনি তারের জন্য, যেটাকে আমি ডিএল বলছিলাম, সেই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কত হবে, বায়োসাভার্টের ফর্মুলা অনুযায়ী বলছে ডিবি সমান হচ্ছে μ0/4 পাই আইডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার, এই ডিস্টেন্সটা আর স্কোয়ার, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 হচ্ছে 1, তাহলে μ0I/4 পাই আর স্কোয়ার ইন্টু ডিএল। তাহলে গোটা তারটার জন্য কি হবে, μ0I/4 পাই আর স্কোয়ার, এটা তো বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন অফ ডিএল। ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে গোটা তারটার দৈর্ঘ্য, ডিএল মানে হচ্ছে গোটা তারটার দৈর্ঘ্য, যেটা কত 2 পাই আর, তাহলে সমান μ0I/4 পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর। আচ্ছা 2 আর পড়ে থাকবে, তাই না, 2 পড়ে থাকলে এখানে আর পড়ে থাকবে, তাহলে বি এর মান কত হলো এক্ষেত্রে μ0I/2r। ঠিক আছে, এবার যদি এখানে একটা পাক না থেকে যদি এনটা পাক থাকতো, সাধারণত যখন তৈরি করা হয় তখন একটা কয়েল তৈরি করা হয়, বড় সড়ো কয়েল, ঠিক আছে, যদি এনটা পাক থাকে তাহলে সেক্ষেত্রে বিটা সমান হবে μ0NI/2r, যদি এনটা পাক এখানে থাকে, ঠিক আছে। এটা গেল কেন্দ্রে, কেন্দ্রে যদি না হয়, আচ্ছা কেন্দ্রে না হলে সেটা পরে আমরা আলোচনা করছি, চলো বেশ, তার আগে আমরা এইটা আলোচনা করে দিই, কেন্দ্রে না হলে কি হবে সেটা পরে আলোচনা করছি। আমাকে যদি এরকম দেয়, যে আমাকে এরকম লুপ দেয়নি, আমাকে একটা এরকম ছোট্ট পাড়া চাপ দিয়েছে, এই চাপটার জন্য বলছে এই কেন্দ্রে এইখানে কত হবে, মনে করো আই কারেন্ট যাচ্ছে কত হবে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে থিটা, ঠিক আছে। দেখো এই μ0I/2r এটা হচ্ছে 2 পাই অ্যাঙ্গেলের জন্য, কেন্দ্রে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 পাই অ্যাঙ্গেলের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এইটা, তাহলে থিটা অ্যাঙ্গেলের জন্য কত হবে ওই কিগ্রামের অঙ্ক, তাহলে এই ক্ষেত্রে বি যেটা হবে সেটা হচ্ছে μ0I/2r ইন্টু θ/2 পাই, ঠিক আছে, অংশ অনুপাতের অংশ, ঠিক আছে, অংশের অনুপাত যা বলা হয়। যদি এইটা 2 পাইয়ের জন্য হয় তাহলে থিটার জন্য কত হবে, এটা বাই 2 পাই ইন্টু থিটা, বুঝতে পারলো। এইবার চলো আমরা যেটা বলছিলাম সেটা করি, যে কোনো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র থেকে কিছু দূরত্বে যদি বলে তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কত হবে আমরা বার করি। যে মনে করে এরকম একটা কয়েল দিয়েছে, কয়েলটা এইভাবে আছে বুঝতেই পারছো, বোঝানো মুশকিল, তাহলে কেন্দ্র থেকে কিছু দূরত্বে এইখানে আর দূরত্বে এই পি পয়েন্ট হচ্ছে এইটা, এইখানে কত ম্যাগনেটিক ফিল্ড হবে বার করতে বলেছে যদি এর মধ্যে দিয়ে আই কারেন্ট যায় আর এর ব্যাসার্ধ যদি এ হয়, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি এইখানটা একটা ছোট করে কারেন্ট এলিমেন্ট নিলাম, ডিএল একটা এলিমেন্ট নিলাম, এইদিকে কারেন্ট যাচ্ছে ডিএল, কারেন্ট যেদিকে যাবে ডিএলটা সেই ডিরেকশন হবে, ঠিক আছে। তার মানে কারেন্ট এখানে কি হয়ে আছে, এখানে বেরিয়ে আসছে। তাহলে যদি বলে এখানে যেন এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এই দূরত্ব যদি এক্স হয়, তাহলে এই ডিএল এর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, এই মেন প্রশ্ন, কোন দিকে হবে। আমরা যদি একটুখানি খেয়াল করি, দেখো
দেখো এই ডিরেকশনে হবে, ঠিক আছে। কারেন্টটা তো এখানে বেরিয়ে আসছে, তাহলে আমাদের হাতের মুঠোটা কোন দিকে দেখাচ্ছে, ওই দিকটাতে দেখাচ্ছে পারপেন্ডিকুলার, এইটার সঙ্গে পারপেন্ডিকুলার, মানে এই দিক করে থাকবে এই পয়েন্ট, ঠিক আছে। বুড়ো আঙুলটা সবসময় কারেন্টের ডিরেকশন এখানে বেরিয়ে আসছে, তাহলে ইয়েটা হাতটা ওই দিকে দেখাচ্ছে এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে ডিবি ডিরেকশন হবে এই দিকে হবে, ঠিক আছে। ডিবিটা এই ডিরেকশনে হবে, আমাদের মুঠো আঙুলটা তাই বলছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এক্সের সঙ্গে পারপেন্ডিকুলার করে থাকবে ডিবি, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা এখানে এই ডিএলটা তো বেরিয়ে আছে, আর এক্সটা মনে করো তলের উপরে আছে, তাহলে তলের সঙ্গে এই ডিএলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে ডিএলটা অবশ্যই এক্স এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এক্সটা কিন্তু যেহেতু এই তলের মধ্যে আছে, তাহলে এক্ষেত্রে থিটাটা 90 ডিগ্রি, তাহলে ডিবির মান কত হবে, μ0 I ডিএল সাইন 90 লিখছি না, অ্যাঙ্গেলটা সাইন 90, বুঝতেই পারছো। অনেকগুলো কনফিউশন হয়, তো এটা বেঁকে আছে, এটা বেঁকে আছে ধরলে হবে না, এটা এই তলে আছে এবং এলটা এর সঙ্গে পারপেন্ডিকুলার করে হয়েছে, তাহলে এর সঙ্গে এই এলটা বলছি আইটা, যাই হোক আই বা ডিএল যাই বলুন কেন পারপেন্ডিকুলার করে আছে, তাহলে এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে, তাহলে μ0 I ডিএল সাইন 90 লিখলাম না, সাইন 91 বাই এক্স স্কোয়ার, এই ডিস্টেন্স হচ্ছে এক্স স্কোয়ার, 4 পাই এক্স স্কোয়ার, সরি 4 পাই এক্স স্কোয়ার, এই ডিএলটা এখানে লিখি, ঠিক আছে। এখন আমি যদি এই অ্যাঙ্গেলটাকে এক্স থিটা বলি, তাহলে এই অ্যাঙ্গেলে থিটা হবে, ঠিক আছে। এইটা প্লাস এইটা 90 ডিগ্রি, আবার এইটা প্লাস এইটা 90 ডিগ্রি, আচ্ছা দাঁড়াও এই অ্যাঙ্গেলে না, এই অ্যাঙ্গেলে থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, কারণ এইটা প্লাস এইটা 90 ডিগ্রি, আবার এইটা প্লাস এইটা 90 ডিগ্রি, এখানে লম্ব টেনেছি, তাহলে এইটার এটা সমান হবে। তাহলে ডিবিকে যদি দুটো কম্পোনেন্টে ভাঙি, তাহলে এই কম্পোনেন্ট হবে ডিবি কস থিটা, আর এই দিকের কম্পোনেন্ট হবে ডিবি সাইন থিটা, ঠিক আছে। তুমি ভালো করে ভেবে দেখাবে, গোটা তারটার জন্য যদি আমি চৌম্বক ক্ষেত্র বার করি, তাহলে সেটা এখানে একটা শঙ্কু তৈরি করবে, হ্যাঁ, গোটা তারটার জন্য যদি এই পয়েন্টটা নিয়ে এখানে এইদিকে বেরিয়ে আসবে, যদি এই পয়েন্টটা নিয়ে এখানে এইদিকে বেরিয়ে আসবে, তাহলে গোটা তারটার জন্য এখানে একটা শঙ্কু তৈরি করবে, সেই শঙ্কুটার যে ম্যাগনেটিক ফিল্ড তার কস থিটার যে কম্পোনেন্ট তারা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই ডিবি এর এক্স কম্পোনেন্ট হচ্ছে ডিবি সাইন থিটা, আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ডিবি কস থিটা। আমরা বুঝতে পারছি যে সামেশন অফ ডিবি ওয়াইটা 0 হবে সিমেট্রির জন্য, সব বি কটাকে যদি আমরা এক্স আর ওয়াই কম্পোনেন্ট ভাঙি তারা পরস্পরকে ক্যান্সেল করে দেবে, এই নিচেরটার জন্যই দেখবো ম্যাগনেটিক ফিল্ড এইদিকে হবে, যার এইদিকে কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটাকে ক্যান্সেল করে দেবে, তাহলে অ্যাকচুয়ালি বিটা কত হবে, ইন্টিগ্রেশন অফ ডিবিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিবিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিবিএক্স মানে ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন থিটা, তাহলে μ0 I বাই 4 পাই এক্স স্কোয়ার ডিএল সাইন থিটা, সব তো কনস্ট্যান্ট বেরিয়ে চলে যাবে, তাহলে μ0 I সাইন থিটা বাই 4 পাই এক্স স্কোয়ার, কোনোটাই ভেরিয়েবল নাই এখানে, ডিএল এর উপর ইন্টিগ্রেশন হবে শুধুমাত্র, ডিএল মানে হচ্ছে গোটা তারটার দৈর্ঘ্য, সেটা কত, সেটা হচ্ছে 2 পাই আর, 2 পাই এ, সরি এক্ষেত্রে কারণ এক্ষেত্রে ব্যাসার্ধটা আমি এ ধরেছি, 2 পাই 4 পাই কেটে গেলে 2 থাকলো, ঠিক আছে। তাহলে বি কত হলো, তাহলে বি কত হলো μ0 I বাই 2, μ0 I বাই 2, এখানে এ আছে, তাহলে এ বাই এক্স স্কোয়ার আছে, এ বাই এক্স স্কোয়ার, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এ বাই এক্স, তাই না, তাহলে বি এর মান কত হলো μ0 I a স্কোয়ার বাই 2x কিউব, 2x এর কিউব, 2x এর কিউব,
ঠিক আছে, ঠিক আছে। চলো, এটা মানে কি? এটা মানে হচ্ছে মিউ জিরো আই এ স্কোয়ার বাই 2x মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার, তারপরে এটা লিখবো এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এইটাই হচ্ছে আমাদের বি এর ইকুয়েশন। এবার যদি বলে যে একটা পার্ট নাই, সাধারণত এনটা পার্ট থাকে, যদি এনটা পার্ট থাকে সেক্ষেত্রে বি এর ইকুয়েশন হবে মিউ জিরো এন আই এ স্কোয়ার ডিভাইড বাই 2 এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। যদি এখান থেকে সেন্টারে বার করতে চাই এই ও পয়েন্টে বি অ্যাট ও, সেটা সেক্ষেত্রে 8টা জিরো বসাবো। 8টা জিরো বসালে এ কিউ হয়ে যাবে, এইটা 2 কেটে যাবে, এ কিউ হয়ে যাবে, একটাই কেটে যাবে, একটাই পড়ে থাকবে, ইউজুয়ালি a9/2a হয়ে যাবে। দেখো এটাই আমরা সেন্টারে বার করেছিলাম, এবং এক্ষেত্রে এইটাই বি এর মানটা হচ্ছে সর্বোচ্চ। আমরা যদি বি কে প্লট করি, এরকম প্লট করি, এইখানটা হচ্ছে আর ইকুয়াল টু 0, মানে এই পয়েন্টটা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে সেটা হচ্ছে এরকম, অর্থাৎ সেন্টারে সব থেকে বেশি হবে, সেটা হচ্ছে মিউ জিরো a9/2a। তারপর আরটা যত বাড়বে তত বিটা 0 হয়ে যাবে, ঠিক আছে। সেন্টারে এইখানে ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বেশি হবে, তারপরে এইদিকে গেলেও কমবে, আবার এদিকে দিলেও কমবে, ঠিক আছে। এটা পড়ে গেল না? ঠিক আছে, বুঝে গেছে। চলো আমরা নেক্সট দেখি, হেলমহোল্টজের কয়েল। অনেক সময় আমাদের দরকার পড়ে যে কোনো একটা জায়গার মধ্যে কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, যেন ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন না হয়, এরকম একটা জায়গা দরকার হয়। কিন্তু আমরা যদি একটা ম্যাগনেট নিই বা একটা কয়েল নিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কমতে থাকবে। কিন্তু যদি এরকম একটা দুটো কয়েল নিই, তাহলে সেন্ট্রাল ম্যাগনেটিক ফিল্ডটা সবচেয়ে বেশি হয়, দিয়ে কমতে থাকে একটার জন্য। এটার ক্ষেত্রেও সেরকম। তাহলে দুটোকে যত কাছাকাছি নিয়ে আসবো, দেখো মাঝের একটা জায়গা পাবো যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা প্রায় কনস্ট্যান্ট, কমছে না। এটার জন্য কমতে চাইছিল, কিন্তু এটা আবার বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যত কাছাকাছি আনবো, সাধারণত কি করা হয় যে এদের যে ব্যাসার্ধ, যদি এ হয়, তাহলে এদের মাঝের ডিস্টেন্সটাও এ রাখা হয়, তাহলে দেখা যায় মোটামুটি মাঝখানটাতে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট থাকে। এই ধরনের কয়েলটাকেই বলা হয় হেলমহোল্টজের কুণ্ডলী, দ্বৈত কুণ্ডলী, যেখানে মাঝখানটা ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট রাখার জন্যই এটা তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা এই যে বৃত্তাকার লুপ যেটা পড়লাম বায়োসাভার্টের ইকুয়েশনে, এই লুপের কিছু অঙ্ক আছে, এবং আরও ভালো ভালো কিছু ছবি দিয়ে বিভিন্ন শেপের জন্য কীরকম ম্যাগনেটিক ফিল্ড হয় সেগুলো ক্যালকুলেশন আছে, সেগুলো আমরা পরের দিন আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবে।